স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মধুঝিলে, সাথে আছে আমি শামীম জাহেদি। গত ৩০ বছরে দ্বিগুণ হয়েছে ধানের উৎপাদন, তবে ঢালাওভাবে শিল্পায়নে কৃষিজমি কমে যাওয়ার আশঙ্কা করছেন কৃষিমন্ত্রী। আর শিল্প বিপ্লবের পাশাপাশি প্রযুক্তি নির্ভর কৃষিতে জোর দেওয়ার পরামর্শ অর্থমন্ত্রী। আজ আমরা আলোচনা করব প্রযুক্তি নির্ভর কৃষি। এই নিয়ে কথা বলতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর পরিমল কান্তি বিশ্বাস। তবে মূল আলোচনা যাওয়ার আগে এখানেও একটি প্রতিবেদন। দেশে চালের মজুদ প্রায় 7 লাখ মেট্রিক টন। এর প্রায় পুরোটাই সরাসরি কেনা হয়েছে কৃষকের কাছ থেকে। আভ্যন্তরীণ চাহিদা মেটাতে 5 লাখ মেট্রিক টন চাল রেখে বাজার স্বাভাবিক রাখতে বাকি 2 লাখ মেট্রিক টন চাল রপ্তানি করতে চায় বাংলাদেশ। আর বাড়তি চাল আফ্রিকার কটি দেশে রপ্তানির চেষ্টা চলছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। আমরা চেষ্টা করছি বিদেশি দূতাবাসের মাধ্যমে, আমাদের দূতাবাসের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করার জন্য। এক সময় চাহিদা মেটাতে আমদানি করতে হতো চাল, এখন উৎপাদন ও মজুদ বাড়ায় রপ্তানি করে আন্তর্জাতিক বাজারের অভিজ্ঞতা নেওয়ার পক্ষে কৃষি অর্থনীতিবিদরা। দ্রুত কিভাবে দ্রব্য সামগ্রী কেনা যায় এটাও যেমন আমার দক্ষতা থাকতে হবে, শিখতে হবে। আবার যখন আমার উদ্বৃত্ত উৎপাদন হবে তখন চট করে আবার বিক্রি করে দেওয়া যায় কিভাবে, সেটাও আমার জানতে হবে। গত 30 বছরে ধানের উৎপাদন হয়েছে দ্বিগুণ, কিন্তু কমেছে কৃষিজমি। উত্তরবঙ্গে ঢালাও শিল্পায়ন হলে উৎপাদনে নেতিবাচক প্রভাবের শঙ্কা কৃষিমন্ত্রীর। নর্থ বেঙ্গল কিন্তু আগামী দিনে এগ্রিকালচার কতটুকু ধরে রাখতে পারবে সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে। আর ল্যান্ড বিলংস টু প্রাইভেট সেক্টর। তবে শিল্প বিপ্লবের পাশাপাশি প্রযুক্তি নির্ভর কৃষিতে জোর দিয়ে উৎপাদন বাড়ানোর পরামর্শ অর্থমন্ত্রীর। গবেষণার যে উদ্দীপনার উৎসাহ আছে সেটা সত্যিকারভাবেই সফল হবে। 2015 সালে বাংলাদেশ থেকে 50,000 মেট্রিক টন চাল আমদানি করে শ্রীলঙ্কা। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। ডক্টর পরিমল কান্তি বিশ্বাস, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? গত 30 বছরে বাংলাদেশের ধানের উৎপাদন হয়েছে দ্বিগুণ, খুবই আশাবাঞ্জের কথা। কিন্তু আশঙ্কার কথা হচ্ছে যে আমাদের কৃষিজমি খুবই আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে, এবং এই যে কারণে অনেকে বলছেন যে আমাদের নজর দিতে হবে প্রযুক্তি নির্ভর কৃষির উপরে। একই সাথে আমাদের শিল্পায়নের প্রয়োজন, সেটার জন্য কিছু জমিতে অবশ্যই আমাদেরকে হারাতে হবে। কিন্তু আমরা যদি যে এক্সপ্যানশনের কথা বলছি, অনেকে আমরা বলছি যে কৃষির ক্ষেত্রে ভার্টিক্যাল এক্সপ্যানশন খুব দরকার, সেটার জন্য অবশ্যই দরকার প্রযুক্তি নির্ভর। এখন আমরা যে কৃষি কাজে যেসব প্রযুক্তি ব্যবহার করছি সেটা কি যথেষ্ট প্রযুক্তি নির্ভর কি না? ধন্যবাদ আপনাকে। প্রযুক্তিগতভাবে কৃষি যথেষ্ট গিয়েছে, সত্য কথা, এবং এই কারণেই তার প্রতিফলনও আমরা ওখানে দেখেছি যে ফলন দ্বিগুণ হয়েছে, যেটা বললেন 30 বছরে। 30 বছর দ্বিগুণ হয়েছে। এখন প্রশ্ন হলো, মানুষজন তো বাড়ছে, মানুষজন কিন্তু আমাদের 16 কোটি বা 17 কোটির মতো প্রায় আমরা বলছি এখানে। সেই মানুষগুলির চলাফেরা, থাকা, বাসস্থান সবকিছুর জন্যই কিন্তু আমার জমি দরকার। এবং শিল্পায়ন যদি করতে চাই তাহলে কিন্তু এই জমির উপরেই আমাকে করতে হবে। সো ডেফিনেটলি আমার কৃষি জমি গ্র্যাজুয়ালি কমবে। তো এই কমাটার সাথে আমার যে খাবার, যেটা সেই খাবার যাতে শর্টেজ আমার না হয় সেটাই আমার খেয়াল রাখতে হবে। তাহলে শর্টেজ না হবে কখন? যেহেতু আমার জমি কমতেছে, তাহলে পার ইউনিট এরিয়াতে তার উৎপাদনটা যখন আমি বাড়াতে পারবো তাহলেই মাত্র এটা আমার সম্ভব। তাহলে উৎপাদনটা বাড়াতে গেলেই আমার প্রযুক্তির ওখানে প্রশ্ন আসে। এখন যদি প্রযুক্তির মধ্যে যান, প্রযুক্তির মধ্যে যেই জিনিসগুলি আছে সেগুলি হলো, তার প্রথমেই একটা ভালো জাত আমাদের দরকার। আগে যেই ফসলের যেই জাতগুলি আমরা ব্যবহার করতাম সেই জাতগুলির বেশিরভাগই ছিল স্থানীয় জাত, তাদের ফলন কম ছিল। যদি ধানের কথাই বলি, ধান যেখানে ধরেন একদম স্থানীয় জাতের যে ধানগুলি, সেই ধানগুলি লম্বা হতো এবং একটু ঝড় বা বৃষ্টি কিছু হলেই দেখা গেল এগুলি একদম লজিং হয়ে গেছে। সেই কারণে তার ফলন 1 টন, 1.5 টন বা 2 টন এরকম ফলন ওখানে ছিল। কিন্তু এখন যে ধানের জাত বের হয়েছে সেই ধানের জাত একটু খাটো, যতই ঝড় বাদল আসুক কিন্তু ধান কিন্তু লজিং হবে না, সয়ে পড়বে না। এটা একটা বড়, তাহলে সেই কারণেই কিন্তু তার ধরেন ফলনটা যেটা বাড়ছে অনেকগুলি কারণ। এরকম ভালো জাত আমরা বের করেছি ধানের বা অন্য সব কয়টা ফসলেই, যেটা কৃষি গবেষণার সাথে যারা জড়িত তারা কিন্তু যথেষ্ট উন্নত এবং অনেকগুলি জাত সব ফসলেরই প্রায় বের করতে পেরেছে। তাহলে সেই উন্নত জাতটা ব্যবহার করলে স্থানীয় জাতের যে ফলন আসতো তার থেকে বেশি ফলন আমরা পাবো। এখন টোটাল ফলনটার সাথে আমাদের শুধু কেবল জাত ব্যবহার করলে হবে না,
একদম শুরু থেকে হারভেস্ট করে ভালো একটা ফসল যখন কৃষক তার গোলায় পুরাবে, তখনই আমরা বলতে পারি যে সাকসেসফুল তার টোটাল সাইকেলটা আমরা প্রোডাকশন সাইকেলটা আসলে প্রসিডিউর হয়। তো যদি আপনার ভালো জাত হলো, কিন্তু জাতটা লাগানোর পর দেখা যায় ঠিক মতো ঠিক সময়ে লাগালো না, যতটুকু ফার্টিলাইজার দেওয়ার কথা সেই ফার্টিলাইজার দিল না, Right. একটা ভালো জাতের বীজ ওখানে লাগালো না, পোকায় খেয়ে ফেললো অথবা রোগ হলো, তাহলে কিন্তু সেটা আমরা পাবো না। অ্যাবসলিউটলি, ধন্যবাদ ডক্টর বিশ্বাস। আমরা ছোট্ট একটা বিরতিতে যাব। আমাদের সময় হলো ছোট্ট একটি বিরতি, আমরা নিচ্ছি 40 সেকেন্ডের বিরতি। ফিরছি আবার আলোচনায়। আমরা কথা বলছি কৃষি প্রযুক্তি নিয়ে, এবং এই নিয়ে কথা বলতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর পরিমল কান্তি বিশ্বাস। ডক্টর বিশ্বাস, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আরেকবার। আপনি বলছেন যে আমরা পুরো হারভেস্ট প্রক্রিয়ায়, বীজ থেকে আমরা পোস্ট হারভেস্টেশন পর্যন্ত পুরো একটি প্রক্রিয়া যদি আমরা আধুনিকায়ন করতে পারি, আমি আপনার সাথে একমত যে আমরা বীজের ব্যাপারে এবং জাতের ব্যাপারে আমরা এখন অনেক নতুন প্রযুক্তি ব্যবহার করছি এবং উন্নত জাতের ধান আমরা রোপণ করছি। কিন্তু আমরা যদি হারভেস্টিং থেকে পোস্ট হারভেস্টিং প্রোডাক্ট বিষয় দেখি, সেইখানে কিন্তু আমরা এখনো, আমি যদি বলি প্রযুক্তি নির্ভর কথা যেটা বলতে পারি, সেটা কিন্তু আমরা এখনো ব্যবহার করতে পারছি না। সেইখানে কতটা আসলে জোর দেওয়া উচিত? সেটা ঠিকই আপনি বলেছেন। সেটা হলো আমাদের প্রধান, যদি আমরা কৃষি জমির দিকে তাকাই, বাংলাদেশের বেশিরভাগ কৃষি জমি কিন্তু একদম ছোট, আইল দিয়ে ছোট, কারণ 15 ডেসিমেল অন এন এভারেজ একজন মানুষের ভাগে আমাদের জমি পড়ে 15 ডেসিমেল। এই 15 ডেসিমেল জমি যদি থাকে, গ্রামের ধরেন দাদার যে সম্পত্তি ছিল সেটা তার বাবার কাছে এসে, বাবারা বা তার ভাইরা 2-3 জন ছিল, তার ছেলেরা মেয়েরা এসে এখানে ধরেন ফ্র্যাগমেন্টেড হয়ে এত প্রচুর আইল হয়েছে। আমরা ছোটবেলায় পড়েছিলাম, আমরা যখন ছিলাম, যে আইলের পরিমাণ বাংলাদেশে যে পরিমাণ আছে সেটা যোগ করা হয় বগুড়া জেলার আয়তনের সমান হবে। আমি জানি না সেটা আয়তন এখন কত বেড়েছে, আমি জানি না। সো এই আইল যেটা হয়েছে, সেটা তো অসুবিধাটা হয়েছে কি, আপনার যে মডার্ন যেই টেকনোলজি যেটা ইউজ করবেন, বিশেষ করে টেকনোলজির মধ্যে চাষাবাদটা, যেটা আমরা যদি ধানের কথাই বলি, ধানের কিন্তু 3টা দিক যদি আমরা নির্ণয় করতে চাই যে সবচেয়ে বেশি খরচ হয়, সেটা একটা হলো জমিটা তৈরি করা, জমিটার মধ্যে ধান লাগানো, তার আগাছা পরিষ্কার করা এবং ধান কাটা। এই জিনিসগুলি যেই কয়টা বললাম, সেই কয়টা জিনিসেই কিন্তু আমার উন্নত যে প্রযুক্তি, উন্নত প্রযুক্তির ধরেন যন্ত্রপাতির ব্যবহার, জমি আমার চাষ করার জন্য ট্রাক্টর প্লাউ, পাওয়ার টিলার, এই ধরনের বিভিন্ন ধরনের উন্নত ধরনের লাঙ্গল আছে। সেই লাঙ্গলটা ব্যবহার করতে গেলে এই ছোট ছোট জমির মধ্যে ব্যবহার করা ভেরি ডিফিকাল্ট। এভাবে তার ধরেন ইভেন এখন তো রাইস ট্রান্সপ্লান্টার হয়েছে, যেটা আপনার ধানের চারা লাগানোর যন্ত্র কিন্তু এখন আবিষ্কার হয়েছে, ধান কাটার জন্য যন্ত্র বের হয়েছে, তারপরে ধানের ধরেন স্প্রে করার জন্য ফার্টিলাইজার। আগে তো ধরেন ইউরিয়া যে ফার্টিলাইজার আমরা যেটা নাইট্রোজেন সারের জন্য যেটা দিই, সেটার প্রায় আপনার 30 to 40% মাত্র ইউটিলাইজ হয়, অর্থাৎ গাছ নিতে পারে, আর বেশিরভাগই কিন্তু সেটা লস হয়ে যায় বিভিন্নভাবে। তো এই লসটা কমানোর জন্য এখানে প্রযুক্তি বের হয়েছে। এখন দেখবেন ওই যে একদম ছোট ছোট ইউরিয়ার দানা, সেটা না হয়ে বড় বড় দানা কেমন জন্য পাওয়া যায়, নেপথালিনের মতো, যেটা গুটি ইউরিয়া। এই গুটি ইউরিয়াটা প্রথম কি করা হলো, যে এখানে কৃষক তার ধরেন ওই লুঙ্গির মধ্যে নিয়ে এই গুটি বসে 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 দিবে, ঠিক আছে, 4টা গাছের হিলের মাঝে একটা দিবে। কোনোভাবে যদি কৃষক ভুলে যায় একটা দিতে, তাহলে এই 4টা গাছ কিন্তু ওখান থেকে কিন্তু নাইট্রোজেনাস ফার্টিলাইজার পেল না। সেই কারণে এই সমস্যা দূর করার জন্য কিন্তু এখন যন্ত্র বের হয়েছে, ইউএসজি অ্যাপ্লিকেটর যেটাকে বলা হয়, অর্থাৎ গুটির ইউরিয়াটা যেটা, এটা অ্যাপ্লিকেটর, ছোট্ট একদম ছোট্ট একটা ডিভাইস, কৃষক দিয়ে যাবে এবং নির্দিষ্ট সময় পর পর ওখান থেকে কিন্তু সেটা পড়ে আসবে। এই ধরনের যথেষ্ট আপনার প্রযুক্তিগত দিক উন্নত হয়েছে, এবং সেই জিনিসগুলির কম্বাইন্ড ফলনেই কিন্তু আমাদের এখানে যেটা আপনি যেটা বলছিলেন যে আমাদের জমির আমরা পরিমাণ বা সাইজ বলি খুবই ক্ষুদ্র, এবং এটা আসলে প্রতিদিনই ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হচ্ছে। এখান থেকে অনেকে যেটা বলে থাকেন যে এই অবস্থায় আসলে আমাদেরকে কোঅপারেটিভ ফার্মিং বা সমবায় কৃষিভিত্তিকে আমরা চিন্তা করা উচিত, তাহলে আসলে আমাদের ফলন অনেক বৃদ্ধি পাবে। সেই বিষয়টা কিন্তু এই প্র্যাকটিসটা আমরা দেখছি না। প্র্যাকটিস এটা সত্য, কিন্তু ট্রেডিশনালি আমাদের দেশের কৃষকের যেই মন মানসিকতা, এখন পর্যন্ত এখনো লার্জ স্কেলে আমরা সেটাতে যেতে পারিনি। যে ধরেন একটা এলাকাতে 20 জন বা 50 জন বা 100 জন কৃষক আছে, তাদের কার কতটুকু জমি আছে সেটা যদি একটা কোঅপারেটিভ করে আমরা ওখানে করি, এবং সেই ওই বেসিসে যদি সবাই মিলে এখানে কাজ করে ফলন যেটা হলো সেটা শেয়ার করে সেভাবে নিয়ে নিই, তাহলে কিন্তু কোনো অসুবিধা হয় না। প্র্যাকটিক্যালি 2-1টা জায়গায় কিন্তু সেটা শুরু হয়েছে বাংলাদেশে, একেবারে যে জিরোতে আছে তা না, শুরু হয়েছে। বাট
আরো ডেভেলপমেন্টের জন্য এটা কিন্তু আরো লার্জ স্কেলে যাওয়া দরকার অবশ্যই, কারণ এইটা হলে আপনার এই যে অসুবিধাগুলি আছে সেই অসুবিধাগুলি অনেকাংশে কিন্তু ওখানে কমে যাবে এবং আপনার ফলন আরো কিন্তু আরো ওখানে বৃদ্ধি পাবে। বাড়ানো হয় সম্ভব। ডক্টর বিশ্বাস, আপনাকে ধন্যবাদ। আমাদের সময় হচ্ছে একটা বিরতিতে যাবার। সময় হলো একটা বিরতিতে যাবার, আমাদের সাথেই থাকবেন, ফিরছি শিগগিরই। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতো ছিল। আজ আমরা আলোচনা করছি প্রযুক্তি নির্ভর কৃষি নিয়ে। এনে কথা বলতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর পরিমল কান্তি বিশ্বাস। ডক্টর বিশ্বাস, আপনাকে স্বাগত জানাচ্ছি প্রশ্নে আরেকবার। আমরা প্রতিবেদন দেখছিলাম, সেখানে বলা হচ্ছিল যে বাংলাদেশে এই মুহূর্তে চালের মজুদ প্রায় 7 লাখ মেট্রিক টন। এর পুরোটাই সরাসরি আসলে কেনা হয়েছে, কৃষকদের কাছে সরাসরি কেনা হয়েছে। অভ্যন্তরীণ চাহিদা মেটাতে 5 লাখ টন মেট্রিক টন রেখে অনেকে বলছেন যে বাকি 2 লাখ টন রপ্তানি করা যেতে পারে। এটাকে আপনি কিভাবে দেখছেন, রপ্তানি করবার এই প্রস্তাবটাকে? আবারও ধন্যবাদ আপনাকে। জি, বাংলাদেশের কৃষি যেটা, সেটা কিন্তু একেবারে আপনার পুরোপুরি বলা যায় না যে আমরা প্রকৃতিগত যে সমস্যাগুলি যেগুলি আসে, প্রাকৃতিক সমস্যাগুলি আসে, এগুলি থেকে কিন্তু সব সময় যে আমরা প্রায় বলতে পারবো না যে এই বছর আমাদের কোনো এই ধরনের কোনো দুর্যোগ হবে না। রাইট। সেই কারণে একটা কিন্তু স্টোরেজ একটা অবস্থা আমাদের রাখতেই হয়। সেটা গভর্নমেন্ট যেটা 12 লাখ টন যেটা নির্ধারণ করেছে রাখার জন্য, এটা 7 লাখ বোধহয় কিনেছে, আরো কিনবে। তো এটা কিন্তু যে কোনো দুর্যোগ মোকাবেলার জন্য সেটা লাগবেই। জি। সো ভবিষ্যতে আমার কি হবে সেটা তো আমি এখন বলতে পারি না। সেই কারণে আমার যদি স্টোরেজ একদম খালি করে এখন আমি বিক্রি করি, সেটা আমি অতটা বলা হচ্ছে পক্ষে না। 2 লাখ মেট্রিক টন। এখন প্রশ্ন হলো যে বাংলাদেশ থেকে রপ্তানি কিন্তু হচ্ছে, ধরেন কোনটা রপ্তানি, চাল রপ্তানি হচ্ছে, যেমন 50,000 মেট্রিক টন যেটা মোটা চাল রপ্তানি 2015 সালে হয়েছে এটা, মোটা চাল সেটা। আর রেগুলার কিন্তু আপনার চিকন চাল যেটা অ্যারোমেটিক রাইস, সেটা কিন্তু রেগুলার আপনার রপ্তানি হচ্ছে প্রায় অ্যারাউন্ড 4 থেকে 5,000 মেট্রিক টন চাল কিন্তু রেগুলার বাংলাদেশ থেকে রপ্তানি হচ্ছে সেটা। এবং সেটা কোথায় রপ্তানি করছে? বাংলাদেশের যেই মানুষগুলি সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, ধরেন আপনি যদি ইউএসএ বলেন, কানাডা বলেন, অস্ট্রেলিয়া বলেন, ইউকে বলেন, মিডল ইস্ট বলেন, এগুলিতে কিন্তু প্রচুর বাংলাদেশি আছে। এবং তারা স্বাভাবিকভাবে নিজের দেশের যদি সেই ধানটা বা সেই চাউলটা যদি ওখানে পায়, সেটাই কিন্তু তারা প্রেফার করবে। সেই কারণেই আপনার সেই ফাইন রাইসটা যেটা, সেটা এই দেশগুলিতে ওখানে চলছে। এখন যদি আপনি কোর্স রাইস যেটা মোটা চাল কিন্তু এই দেশগুলিতে আপনি না, তাহলে মোটা চালের জন্য স্বাভাবিকভাবেই মন্ত্রী মহোদয় যেটা বলেছেন যে আফ্রিকাতে তারা খুঁজছে মোটা চাল ওখানে রপ্তানি করার কোনো সুযোগ ওখানে বাইর করতে পারে কিনা, সেটা হলে ইটস ওকে। কারণ আমাদের প্রোডাকশন যেটা হচ্ছে, সেই প্রোডাকশন সারপ্লাস যেটা আসবে, ডেফিনেটলি সেটাকে কোথাও না কোথাও আমাদের বিক্রি করতে হবে, আদারওয়াইজ এটা তো আমরা ওয়াস্টেজ করবো না। আর চিকন চাল যেটা বলেন, চিকন চালটা এখন যে অবস্থা, সেটা বাংলাদেশের যতটুকু প্রোডাকশন হচ্ছে এটা কিন্তু নেগলেক্টেড এরিয়া। কৃষকরা সেটা করছে, বাট প্রচুর সমস্যা তারা ফেস করছে এটাতে। তাহলে এইটার জন্য যেটা আপনি ধরেন বেশিরভাগই স্থানীয় জাত, তার ফলন কম। এখন একটা বা দুইটা আপনার উচ্চ ফলনশীল জাত ওখানে আসছে, যেমন আপনার ধান গবেষণা ইনস্টিটিউট একটা বের করেছে এবং সম্প্রতি বঙ্গবন্ধু এগ্রিকালচার ইউনিভার্সিটি একটা জাত বের করেছে। এইগুলি কিন্তু চিকন চাউল এবং সেইগুলি উচ্চ ফলনশীল, 5 থেকে 6 টনের মতো তার ফলন হবে। এই জাতগুলিকে বেস করে ওই যেই কান্ট্রিগুলি বললাম, সেই কান্ট্রিগুলিকে বেস করে এবং কৃষকদেরকে যদি এখানে অন্তত এই অ্যাসুরেন্সটা দেওয়া হয় যে ইটস ওকে, তোমরা এই চিকন চাউলের চাষ করো এবং ওই চাউলটা যখন উৎপাদন হবে তখন এটা আমরা কিনে নেব, এই ধরনের ট্রেডার্সদের সাথে যদি এই ধরনের একটা এগ্রিমেন্ট থাকে, তাইলে হয়তো ডেফিনেটলি। আমি আরেকটা বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, সেটা হচ্ছে যখন আমরা রপ্তানির কথা বলছি, ভবিষ্যতে নিশ্চয়ই আমরা করব, কিন্তু কৃষির যে আমি বলবো যে ফার্মিং প্রসেস, এখনো কিন্তু আমরা একটি প্রিমিটিভ পদ্ধতিতে করছি, প্রাচীন পদ্ধতিতে করছি। আমি এই অর্থে বলতে চাচ্ছি যে এখনো কৃষকরা ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তিগত পর্যায় থেকে তারা করে থাকেন। এখানে কিন্তু ঠিক বড় কোনো লার্জ স্কেল ফার্মিং বাংলাদেশে হচ্ছে না, বড় কোনো শিল্প প্রতিষ্ঠান কিন্তু তারা সেখানে ইনভেস্ট করছে না। হ্যাঁ, কন্ট্রাক্ট ফার্মের মধ্যে তারা ব্যাপকভাবে কিন্তু বড় একটা জমিতে ধান চাষ করছেন না। আমরা যদি ভবিষ্যতের কথা, রপ্তানির কথা বলি বা আমরা উৎপাদন বাড়াতে চাই, এই লার্জ স্কেল ইনভেস্টমেন্ট কেন হচ্ছে না, ইন্ডাস্ট্রিয়াল এইটাই আপনাকে বলছিলাম, এই সেক্টরটাতে কিন্তু এখনো আমরা অনেক দুর্বল। আমি ইউরোপে দেখেছি কৃষক 50,000 হেক্টরের একটা ধান গ্রোয়িং এরিয়া, সেই এরিয়াতে কৃষক যে ধান করছে, সেই ধানের সাথে পাশেই কিন্তু একটা ইন্ডাস্ট্রি আসে, সেই ইন্ডাস্ট্রির সাথে কিন্তু তার এগ্রিমেন্ট।
কৃষক ফসলটা উৎপাদন করার সাথে সাথে ইন্ডাস্ট্রি সেটা কিনে নিয়ে Exactly. সো কৃষক ওখানে কোনো লস হচ্ছে না, এবং দিস ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য ইন্ডাস্ট্রি নাও টু এক্সপোর্ট দিস প্রোডাক্টস টু দ্য কান্ট্রিজ ওয়্যার ইট ইজ অ্যাভেলেবল, তাই না? এইভাবে সো এই ধরনের জিনিসগুলি যদি বাংলাদেশও যদি গড়ে ওঠে, এগ্রিকালচার বেসড ইন্ডাস্ট্রি কিন্তু এখন, আগে তো একেবারেই ছিল না, এখন কিন্তু মোটামুটি কিছু আসছে। সো এই ইন্ডাস্ট্রিগুলি ডেফিনেটলি ফিউচারে তারা যদি এই ধরনের কোনো কন্ট্যাক্ট করে নেয়, এখনো কিন্তু আছে ছোট স্কেলে, যদি সেটা, যেমন প্রাণ গ্রুপ, তাদের কিন্তু নিজস্ব কিন্তু আপনার গ্রোয়ার আছে, তারা সেটা করে, বিএডিসি যেটা করে নিজস্ব গ্রোয়ার আছে সিড প্রোডাকশনের জন্য যেটা করে, এই ধরনের যদি আমরা এক্সপোর্ট ওরিয়েন্টেডও যদি এরকম নিজস্ব গ্রোয়ার করে নেই, যে এই গ্রোয়ার যেই এই পার্টিকুলার ধানের জাতটাই করবে, ধরেন যদি ফাইন রাইস হয়, ফাইন রাইসের ঠিক আছে এই 50,000 বা 30,000 বা 40,000 হেক্টর এরিয়া আমরা নির্ধারণ করলাম, এই এরিয়াতে কৃষকরা এই জাতের ধানটা করবে, এবং সেইটা যখন হবে, হওয়ার পর কৃষকও ওখানে কোনো লস হলো না, তার যে উৎপাদন খরচ, সেই খরচ গিয়ে তার যেটা লাভ হবে অন্য ফসলের চেয়ে, ধানে যেটা এখন কৃষক বলছে যে তার লাভ হচ্ছে না, তাহলে সেই অনিশ্চয়তা কিন্তু তার থাকে না। এবং প্রতি বছর যেটা শুনি আমরা, দাম এবছর দাম বেশি হলে বাম্পার ফলন হলে দাম কমে যায়, বা ফলন বেশি হলে দাম বেশি পায়, এই যে দামের অনিশ্চয়তা, সেটাও কিন্তু কেন, বাধা কোথায়, কেন দেশি উদ্যোক্তারা এইখানে আসছেন না, আসলে বাধা কোথায় আসছেন না? অবশ্যই যেটা আপনাকে প্রথম যেটা বললাম, যে আমাদের স্থানীয় জাতগুলি যেগুলি, যদি ওই যে কোয়ালিটি রাইস যেটা বলে, যে ধানের ক্ষেত্রে যেটা বলি, চাউলের ক্ষেত্রে কোয়ালিটি রাইসটা যেটা, সেটা কিন্তু উৎপাদন হতো কম। কারণ আমি বলছিলাম যে কোনো সময় ইচ্ছা করলে, এই যে এখন যে মৌসুমটা যাচ্ছে, এটাকে বলা হয় আমন মৌসুম, এই আমন মৌসুমেই কিন্তু সেই ধরনের প্রায় বেশিরভাগ কোয়ালিটি রাইস কিন্তু সেই আমন মৌসুম উৎপাদন হয়, এবং তাদের একটা প্রধান বৈশিষ্ট্য, তারা হইলো স্থানীয় জাতের। তাহলে স্থানীয় জাত হলে সেটা ফলন কম হয়। এখন কৃষক যখন দেখবে তার পাশাপাশি যদি সে মোটা চালটা লাগায়, ওখানে সে 6 টন ফলন পাবে, আর যদি সে এই ধানটা লাগায়, তাহলে সে পাবে ওখানে 2 টন বা 2.5 টন, এবং সেটা সে নিশ্চয়তা পাচ্ছে না, কেউ কিনে নিবে। যদি দেখা যেত যে এই 2 বা 2.5 টন বা 3 টন যেটা এখানে, তাহলে আমার দরকার এখানে উচ্চ ফলনশীল জাত, এবং কিছু জাত কিন্তু এখন আসছে সম্প্রতি, এই জাতগুলি যদি ওখানে চাষ করা হয়, এবং যদি ওখানে ট্রেডার্সরা সেই জাতগুলি তার ওখান থেকে কিনে নেওয়ার নিশ্চয়তা ওখানে দেয়, ডেফিনেটলি সেটা কিন্তু আরো ইমপ্রুভ। আরেকটা বিষয় যেটা হয় যে এখনো বাংলাদেশে শুরু হয়েছে চালের ব্র্যান্ডিং, যদি বলি আমরা, পৃথিবীর সব দেশে কৃষি পণ্যের একটা ব্র্যান্ডিং হয়, আমাদের দেশে কিন্তু কৃষি পণ্য হওয়া সত্ত্বেও কৃষি পণ্যের কোনো ব্র্যান্ডিং হচ্ছে না। প্রাইভেট সেক্টর যদি এখানে উদ্যোক্তা নেয়, তাহলে বোধহয় কৃষকদের কিছুটা হলেও উপকার হতে পারে। হচ্ছে, যেমন দেখেন প্রাণ গ্রুপ প্লাস আপনার এসিআই, এদের কিন্তু কিছু কিছু শুরু করেছে, তারা লোকাল কিন্তু কিছু শুরু করেছে, এবং ওই যে কোয়ালিটি রাইসটা যেটা বললাম, এটা এক্সপোর্ট করে, এরাও কিন্তু সেটা ব্র্যান্ডিং করেই কিন্তু ব্র্যান্ডিং করছে। হ্যাঁ, কিন্তু সরাসরি আসলে মানে কন্ট্রাক্ট ফার্মিং যেটা বলছে, সেটা কিন্তু হচ্ছে, তারা আসলে বাজার থেকে এক্স্যাক্টলি কিনে নিচ্ছেন, তাদের কৃষকরা সরাসরি লাভবান হচ্ছে সেই না, বেনিফিটটা পাচ্ছে না। যদি কৃষকদের সাথে তাদের এই ধরনের এগ্রিমেন্টটা হয়, তাহলেই কিন্তু সেটা প্রকৃতপক্ষে উপকারটা কৃষকদের পক্ষে যাবে, এবং সেইভাবেই কিন্তু বাংলাদেশের কৃষি এবং এগ্রিকালচার এবং আমরা লার্জ স্কেলের ফার্মিং যেটা বলছি, ফার্মিং যেটা লার্জ স্কেলে, সেটা তখন এটা সম্ভব হতে পারে। ডক্টর পরিমল কান্ত বিশ্বাস, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে আপনার সাথে আমরা আবার কথা বলবো। এই ছিল আজকের আমাদের খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে।